বিশ্ববিদ্যালয় অঙ্গনে বা আপনার কি বলে যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির একটা দুর্দিন কিন্তু শুরু হচ্ছে। আর এই মানে কি বলে যে দুর্দিনের প্রথম যারা বাটে পড়তে যাচ্ছে বা বাটে পড়ছে সেটা হচ্ছে ছাত্রদল। ছাত্র শিবির এখনো ওইভাবে বাটে পড়ে নাই, তবে তারাও বাটে পড়বে, কারণ অলরেডি ছাত্র শিবিরকে মানে তাদের দেওয়া আবাসিক হলগুলোতে যে পানির ফিল্টার পাবলিকটা মানে সাধারণ শিক্ষার্থীরা টাইনা হ্যাসরাইয়া গেটের বাইরে ফালাইছে। তো সেখান থেকে একটা জিনিস তো শিওর, তারা বলছিল যে আজকে ফিল্টার দিছে, কালকে ফিল্টার দিয়ে অস্ত্র ঢুকাবে, বুঝতে পারছেন? সো অনেক কিছু কিন্তু এখানে কনফ্লিক্ট। তবে এই ঘটনাগুলোর প্রথম যারা সবচেয়ে বেশি এই মুহূর্তে টার্গেটেড হয়ে গেছেন বা ঝামেলাগুলোর প্রথম ধাপটা পোয়াতে হচ্ছে ছাত্র দলের। ঢাবির ঘটনা শেষ হইতে না হইতে এবার জাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আপনার ছাত্রদল তাদের হল কমিটি দিয়েছে। আর হল কমিটি দেওয়ার পরে ঢাবির দেখা দেখি জাবিতেও একই আওয়াজ আমরা স্লোগান শুনতে পেলাম, 1 2 3 4 হল পলিটিক্স নো মোর। হল পলিটিক্স এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন। হল পলিটিক্স এর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বুঝতে পারছেন যে কি পরিমাণ ভাঙাভাঙি বা গুড়াগুড়ির জন্য এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা শক্ত অবস্থানে গেছেন। এখন এখানে শিবির কি কানেক্টেড গুপ্তভাবে? কারণ হলে শিবিরের নাকি কোনো কমিটি নাই, তারা খ্যাতমত করার জন্য পানির ফিল্টার দিছে, কিন্তু হলে কোনো কমিটি নেই। তারা মনে করে হলে ছাত্র রাজনীতির দরকারও নাই, রাজনীতি হবে শিক্ষাঙ্গনে বা ক্যাম্পাসে। আপনার গতকালকে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ হল থেকে প্রথম শিক্ষার্থীর একটি মিছিল বের করেন। সেই মিছিলটি সবগুলো যে হল আছে আবাসিক হল, সেই হলগুলোকে প্রদক্ষিণ করার সময় বিভিন্ন হল থেকে আবার অনেক ছাত্র এসে এই মিছিলে যোগ দেন। এরপর মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন উপাচার্য মোহাম্মদ কামরুল হাসান। এই সময় জাবির শিক্ষার্থীরা তার কাছে 6 দফা দাবি জানায়। দাবিগুলো হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সব হলে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, ভবিষ্যতে হলে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিক্ষার্থী এবং গণরুম ও গ্যাস্ট্রুম রেগিং সংস্কৃতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। অতি দ্রুত হল সংসদ গঠন করে শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত করা। রাজনৈতিক সংগঠনের যে কোনো উপহার সামগ্রী একমাত্র হল প্রশাসনের মাধ্যমে প্রদান এবং এতে ওই সংগঠনের নাম বা কোনো চিহ্ন ব্যবহার না করা। হলের আভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ। হলের মেয়াদ উত্তীর্ণ ছাত্রদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা। খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আনছে। তবে এখানে রাজনৈতিকভাবে শিবির যে পানির ফিল্টার দিছে এটাতে একটু ডিস্টার্ব হবে। এখন যদি কেউ দেয় এটা আগে প্রশাসনকে দিতে হবে, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা নামটাম লোগোটোগো তুইলা গোপনীয় কর্মকাণ্ড হিসাবে এটা সামনে নিয়ে আসবে, সবাই পানি খাবে, কিন্তু সেখানে বুঝতে পারবেন এই পানিটা আসলে কার তরফ থেকে আসছে। আর যেটা বলা হয়েছে যে গ্যাস্ট্রুম, খুবই বাজে একটা অভ্যাস। মেয়াদ উত্তীর্ণ ছাত্ররা মানে শত শত এইসব ঘটনা গত 52-53 বছরই হয়তো আমরা দেখে আসছি। এগুলোর আসলে পরিবর্তন দরকার। তারপর হলের কোনো ইস্যুতে বাহিরের স্টুডেন্টদের অযাচিত হস্তক্ষেপ, মানে যেই ছাত্রটা হলে থাকে না সে আইসা হলের কোনো একটা ইস্যুতে দুজন ছাত্রের মধ্যে ভেজাল হয়েছে, একজন তো পলিটিক্যালি কানেক্টেড অথবা ভাইয়ের কাছের লোক, সে আইনা বাকিদেরকে এখানে হলে ঢুকাচ্ছে, সাধারণ ছাত্রছাত্রীরা ভয়ে কোনো মুখ খুলছে না। এরকম কিন্তু এটা অহরহ ঘটনা ঘটছে। তো হল পলিটিক্সটা আসলেই এই মুহূর্তে আমারও মনে হয় যে এগুলো বন্ধ করা। শিক্ষাঙ্গনে রাজনীতি করেন আপনারা, সেটা আলাদা, কিন্তু হলের মধ্যে এই কালচারটা কোথাও না কোথাও বিলুপ্ত হওয়া উচিত। এবং যদি এটা এবার হয়, আগামী দিনে কেউ এটা করতে পারবে না। কারণ বর্তমানে ছাত্র রাজনীতিতে তো ভালো কিছু আসলে দেশে হয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগরে পরিণতি আনার জন্য একটা বড় ভূমিকা রাখছিল। পজিটিভ পোলাপানের নাম তো আলোচনায় আসে না। আপনি যত ভালো করবেন, ভালো কাজ তো সামনে আসবে না, আসবে খারাপটাই। কি মনে করেন আপনি? জাতীয় পার্টিতে গতকালকে যে ঘটনা ঘটেছে সেখান থেকে নতুন একটা বার্তা তো আসতে যাচ্ছে যে এরশাদ পরিবারের রাজনৈতিক আধিপত্য কি শেষ হয়ে গেল? দর্শক, জনাব এরশাদ সাহেবের হাত ধরে যে পার্টিটির কি বলে যে আত্মপ্রকাশ ঘটেছিল লম্বা একটা সময়, 90 সেই স্বৈর শাসনের পতনের পর
একটা দীর্ঘ সময় যাবৎ বিভিন্ন দলের সাথে জোট বেঁধে, বিশেষ করে আওয়ামী লীগের সাথে জোট বেঁধে অনেকটা জীবিত ছিল জাতীয় পার্টি। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা চাপের মুখে পড়েছিল জাতীয় পার্টি। আর সেই দলটির যিনি খুবই গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার ছিলেন, জিএম কাদের, বা যে আমাদের এরশাদ সাহেবের স্ত্রী, যিনি কি বলা হয় যে বুড়ি খালাম্মা, বুড়ি দাদিও বলা যায়, রওশন এরশাদ, ওনারও অবসান ঘটেছে। এই এরশাদ সাহেবের বংশধরদের মধ্যে সর্বশেষ যিনি সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন তিনি হচ্ছেন জিএম কাদের সাহেব। কিন্তু গতকালকে জাতীয় পার্টির যেই কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলে আমরা যেটা দেখলাম যে নতুন এক রাজনৈতিক ধারার শুরু হয়েছে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান হিসাবে আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব হিসাবে এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো চেয়ারম্যান হিসাবে দলটির খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি কাজী ফিরোজ রশিদ নির্বাচিত হয়েছেন। গতকালকে রাজধানী ঢাকার ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির 10তম জাতীয় কাউন্সিল আপনার সেখানে অনুষ্ঠিত হয়। তো সেই অনুষ্ঠানে আমরা দেখলাম যে নির্বাহী চেয়ারম্যান হিসাবে সেখানে নির্বাচিত হয়েছেন মুজিবুল হক চুন্নু। বিশেষ করে জাতীয় পার্টিতে যাদেরকে আমরা মোটামুটি মাপের কথা বলতে দেখি বা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিতে দেখি, কিন্তু সব রাঘব বোয়ালরাই এই অংশের মধ্যে কানেক্ট হয়ে গেছেন। মুজিবুল হক চুন্নু আপনারা জানেন খুবই প্রভাবশালী একজন নেতা জাতীয় পার্টিতে। এই নির্বাচিত নেতারা আগামী 15 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। এছাড়াও আওয়ামী লীগের শাসনামলে অবৈধ নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন আপনার মোহাম্মদ মুজিবুল হক চুন্নু। তিনি বলছেন, আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। গত প্রায় 4 বছর আমি জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ছিলাম। ভুলভ্রান্তি থাকতে পারে, যে সমস্ত ভুলভ্রান্তি ছিল সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আমি দেশবাসীর কাছে একটি কথাই বলবো, রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সবসময় হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। অনেকগুলো নির্বাচন করেছি, অনেকে কটূক্তি করেন, স্বৈরাচারী বা বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচারের সহযোগী হিসাবেও আমাদেরকে আখ্যায়িত করেন। এখন জাতীয় পার্টির আসলে মূল শক্তি কতটুকু দেখেন, এটা ওয়ান কাইন্ড অফ রংপুর বেসিস একটা দল হয়ে গেছে। রংপুরের বাইরে বাংলাদেশের জনগণের কাছে যতক্ষণ এরশাদ সাহেব জীবিত ছিলেন, সকালে একটা ডায়লগ থাকতো, বিকালে আরেকটা। ওনার পরে যিনি আসতেন রওশন এরশাদ, তিনি তো ভাই আগাগোড়াই গাল চাপাইয়া চাপাইয়া, পান চিপাইয়া চিপাইয়া কথা বলতেন। কি বলতেন তিনিই বুঝতেন, পাবলিক বুঝুক না বুঝুক তাতে কি যায় আসে। একটা কাঠপুতলি বিরোধী দলীয় নেত্রী হিসাবে সংসদে মাঝে মাঝে একটু ডায়লগ দিতেন। এরপর আমরা যাকে দেখলাম জিএম কাদের সাহেব, টুকটাক কথাবার্তা বলতেন। তিনি আবার ভারতের অনুমতি ছাড়া সবসময় কথাও বলেন না। তো সবকিছু মিলিয়ে এই দলটাতে এখন কিছু লিড ক্যারেক্টার আছে। আমি যদি বলি কিছু লিড ক্যারেক্টার আছে যাদের একটা মোটামুটি বিভিন্ন তাদের বক্তব্যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে। তো সেই মানুষগুলোই আপনার এই নতুন যেই অংশ বা ভাঙা অংশ বলি আমরা, বা বিপরীত অংশ বা একাংশ, এই অংশটাতে যেভাবে কানেক্ট হয়েছে, আগামী দিনে এরশাদ সাহেবের যে পরিবারতন্ত্রের রাজনীতি বাংলাদেশে, এটা শেষ হয়ে গেছে বা শেষ হতে যাচ্ছে। কারণ এই পার্টিটা মোটামুটি আমার ধারণা রেস করবে যদি সঠিক পথে থাকে।